শুরুতে আমি আপনাদেরকে 4টি দুঃসংবাদ দেব। 2টি ক্রিকেটের এবং 2টি ফুটবলের। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান রবিন। আমি আজকে আপনাদেরকে এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু বাংলাদেশ ক্রীড়া জগতের কিছু সংবাদ নিয়ে কথা বলবো। শুরুতে আমি আপনাদেরকে 4টি দুঃসংবাদ দেব। 2টি ক্রিকেটের এবং 2টি ফুটবলের। শুরুতে ক্রিকেট নিয়ে বলি। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের সঙ্গে হারার পর বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তিনি তার নির্বাহী ক্ষমতার বলে বোর্ডের স্থায়ী যে ফান্ড সেখান থেকে 120 কোটি টাকা অন্য আরেকটি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন এবং তিনি ফেসবুক পোস্টে দাবি করেছেন এই যে স্থানান্তর হয়েছে যে দুটি ব্যাংকের নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু এবং তিনি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছেন। আফটার ফার্দার ইনভেস্টিগেশন হি উইল রিভিল দিস। এবং তিনি এও দাবি করেছেন এই মুহূর্তে তার কিছু হলে এর জন্য দায়ী থাকবেন ফারুক আহমেদ এবং তার সাথে থাকা অন্যান্য গ্যাংরা। এবং দ্বিতীয় দুঃসংবাদটি হচ্ছে এই মুহূর্তে ভারত পাকিস্তান একটি যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য হয়তো আগামী আইসিসি কোনো ইভেন্টে ভারত পাকিস্তানের কোনো ম্যাচ না দেখার সম্ভাবনা রয়েছে। এবং ফুটবলের দুঃসংবাদ দুটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তিনি নিষিদ্ধ হতে পারেন কারণ তিনি ফিফার নিয়ম ভঙ্গ করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় একাধিক ক্লাবের সঙ্গে বিনিয়োগ কিংবা মালিকানায় অংশ নিতে পারেন না, কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের এই তারকা ব্রাজিলিয়ান তারকা 3টি ক্লাবের মালিকানায় রয়েছেন। এই জন্য তার বিরুদ্ধে অভিযোগটি উঠেছে ব্রাজিলের একটি প্রতিষ্ঠান থেকে। ফিফা এই মুহূর্তে কিছু না বললেও এটি তদন্ত সাপেক্ষে তারা এরপর প্রতিবেদন প্রকাশ করবে। ধারণা করা হচ্ছে সর্বোচ্চ শাস্তি 2 বছর নিষিদ্ধ হতে পারেন। এবং এই মুহূর্তে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল হচ্ছে না। সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল না হওয়ার একটি বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ, কারণ বাংলাদেশে আসন্ন এই সাবকে লক্ষ্য করেই কিন্তু তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছিল যে জুনে হবে এই সাব চ্যাম্পিয়নশিপ। এটি খেলার জন্যই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ব্যস্ত ছিল, কিন্তু এটি পিছিয়ে যাওয়াতে বাংলাদেশ ফুটবলাররা এবং ফুটবল ভক্তরা সবাই হতাশ। সাব কমিটির যে সভাপতি সালাউদ্দিন উনি জানিয়েছেন যে তাদের যে স্পন্সরশিপ তারা এই মুহূর্তে যে খেলার যে ফরম্যাট অ্যাওয়ে এবং হোম এই 2 লেগ ভিত্তিতে যে খেলা হওয়ার কথা ছিল এটা তারা চালু করতে আরও কিছুটা সময় চায় যে স্পন্সর প্রতিষ্ঠান তারা এই জন্য এটি 2026 সাল পর্যন্ত পোস্টপোন করেছে। বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা আরও কথা বলি। যদি এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল গতকাল বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে বাংলাদেশ কোচ হাবিয়ার কাবরেকে অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছেন কেন ফাহমিদুলকে ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি কিংবা মাঠে কেন আলামিন এবং ইসাফ ফাইসাল তাদেরকে কেন মাঠে নামানো হয়নি, এই নিয়ে অনেক ব্যাপক প্রশ্ন করা হয়েছে এবং অনেক সমালোচনা করা হয়েছে হাবিয়ার কাবরেকে। তো এই মুহূর্তে বাংলাদেশ একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ তারা এই মুহূর্তে তারা ঘোষণা দিয়েছে 18,300 টিকিট তারা অনলাইনে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য বিক্রি করবেন। যদিও টিকিটের দাম নির্ধারণ করা হয়নি, তবে তারা যেহেতু একটা পরিবর্তন আসছে ইউরোপিয়ান ফুটবল মডেলকে বাংলাদেশ অনুসরণ করার চেষ্টা করছে, আশা করি বাংলাদেশ ফুটবল আরও অনেক ডেভেলপ হবে। বিশেষত বাংলাদেশ ফুটবলারদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা করা অনেক গুরুত্বপূর্ণ। যে সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়, সেই সিন্ডিকেট ভাঙার জন্যই মূলত এই যে ইউরোপীয় মডেলকে অনুসরণ করা বাংলাদেশ ফুটবলে। ইসাফ ফয়সাল আলামিন এরা যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও যথেষ্ট পারফেক্ট থাকা পরেও কেন ভারতের সঙ্গে খেলা হয়নি এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আশা করি আমরা ফাহমিদুলকেও ভারতের বিপক্ষে পাবো। এবং আরেকটি কথা, কিউবা মিচেলকে কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে না পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা কিউবা মিচেলের এখনও আনুষঙ্গিক যে কাজ পাসপোর্ট তৈরি করা কিংবা জন্ম নিবন্ধন তৈরি করা এগুলো এখনও হয়ে ওঠেনি। তো আশা করি আমরা সিঙ্গাপুরে না পেলেও খুব শীঘ্রই তাকে আমরা জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে পারবো। কিউবা মিচেল না আসলেও কিন্তু সমিত সোম, হামজা এবং ফাহমিদুল বাংলাদেশ দলে থাকছে। ভারতের সঙ্গে যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ, এবং সিঙ্গাপুরের সঙ্গে ভালো একটি ম্যাচ হবে। যেহেতু হোম ম্যাচ সেটি আশা রাখি আমরা ম্যাচটি বাংলাদেশ জিতবে
এবং বাংলাদেশ আরও সিঙ্গাপুরের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে, এই জন্য তারা একটি ভালো নিজেদের চেয়ে র্যাঙ্কিং উপরের দিকে তাকায় যে কোনো একটি দলের সঙ্গে হোম ম্যাচ খেলবে। তো আশা করি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখন কিন্তু ভালো একটি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। আগে কিন্তু আমরা এগুলো দেখতে পারিনি। আগের যে বাফুফে প্রেসিডেন্ট ছিলেন সালাউদ্দিন, উনি কিন্তু এরকমটা ছিলেন না। উনি কিন্তু বর্তমান যে নতুন যে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, তার মাধ্যমে কিন্তু আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এবং আরেকটি ব্যাপার না বললেই নয়, ইন্টার মিলান এবং এসি মিলানের ব্যাপারে। ইন্টার মিলান কিন্তু সর্বশেষ 4টি ম্যাচ খেলেছে এসি মিলানের সঙ্গে, সেখানে একটি ম্যাচও জিততে পারেনি, উল্টা 2টি ম্যাচ হেরেছে এবং 2টি ম্যাচ ড্র করেছে। যে 2টি ম্যাচ হেরেছে এই 2টি ম্যাচই কিন্তু শিরোপার লড়াই ছিল। একটি ম্যাচে ইটালিয়ান সুপার কোপা, সেখানে ফাইনাল ম্যাচে 3-2 গোলে এসি মিলানের কাছে হারে। প্রথম দিকে 2-0 গোলের লিড থাকার পরও 3 গোল খেয়ে তারা ম্যাচটা হেরে যায়। গতকাল কিন্তু তারা কোপা ইটালিয়াতে হোম ম্যাচে এসি মিলানের সঙ্গে 3-0 গোলে হেরেছে এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। সেমিফাইনালের 2টি লেগ মিলিয়ে ইন্টার মিলানকে 4-1 গোলে হারিয়েছে এসি মিলান। এবং ফাইনালে এসি মিলানের প্রতিপক্ষ বোলোনিয়া কিন্তু 51 বছর পর এই ফাইনালে উঠেছে। তো এসি মিলান তার হারিয়ে যাওয়া সাম্রাজ্য ফিরে পাবে, এটা ফুটবল ভক্তদের জন্য বড় একটি ব্যাপার। বিশেষ করে আমার জন্য, আমি এসি মিলানের অনেক ভক্ত, বিশেষ করে পাওলো মালদিনি সকল ডিফেন্ডারদের জন্য আদর্শ। এবং ব্যক্তিগতভাবে আমিও ফুটবল যখন খেলতাম তখন ডিফেন্ডার ছিলাম এবং পাওলো মালদিনিকে নকল করার চেষ্টা করতাম। তো পাওলো মালদিনির জন্য আমি এসি মিলানকে পছন্দ করি এবং এসি মিলানের সাপোর্টার। এবং এসি মিলানের বর্তমান প্লেয়ারদের মধ্যে তিও হার্নান্দেজ, তাকে আমার অনেক ভালো লাগে। সে দুর্দান্ত একটা ডিফেন্ডার। বাংলাদেশ ফুটবলের নানান খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।